আসসালামু আলাইকুম, টেকটুবার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শওকত মাহমুদ। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিনান্সের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অধিকাংশ ছাত্রছাত্রীদের, বিশেষ করে ইন্টার আমি যা দেখেছি, ছাত্রছাত্রীদের এই বিষয়টি বেসিক ফান্ডামেন্টাল টপিক বুঝতে যথেষ্ট সমস্যা হয়। তো আজকে আমি চেষ্টা করব একটি প্লে লিস্টের মতো তৈরি করার জন্য এই ফিনান্সের এই টপিকগুলোর উপর, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, চ্যাপ্টার বাই চ্যাপ্টার। সো আজকে হচ্ছে সেই চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্লে লিস্ট সিরিজের প্রথম ভিডিওটি শুরু হতে যাচ্ছে। সো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সো দেরি না করে শুরু করে দিই। সো অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি, আই এম সরি আমি এগুলো ইংলিশে লিখতে হচ্ছে, সো সরি ফর দ্যাট। সো টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য সোজা কথায় প্রত্যেকটি অর্থ, আমি যদি আজকে 100 টাকা নিয়ে থাকি, সেই 100 টাকা আর আজ থেকে 5 বছর আগের 100 টাকা দুটোর মধ্যে কিন্তু একই রকম থাকবে না। তো আপনি মনে করেন যে আপনার কাছে 100 টাকা আছে, রাইট? এখন এই 100 টাকাটা, এটা যদি আপনি আজকে কাউকে দেন, সে যদি আজকে কাউকে দিয়ে থাকেন, তাহলে সেই 100 টাকাটা সে যেভাবে নেবে, আজকে থেকে 5 বছর পরে আপনি যদি বলেন যে তাকে আপনি একই 100 টাকাটা 5 বছর পরে দেবেন, উইদিন 5 ইয়ার্স, তাহলে কিন্তু সে হচ্ছে আপনার থেকে সেই 100 টাকাটা নিতে চাবে না, বলবে যে ভাই এই টাকার তো এখন আর কোনো দাম নেই। সো এই জিনিসটাই হচ্ছে অর্থের সময় মূল্য, যে অর্থের সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হতে থাকে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। এখন প্রশ্ন হচ্ছে অর্থের সময় মূল্য কয় টাইপের? অর্থের সময় মূল্য হচ্ছে 2 টাইপের। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, আর একটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু। সো প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এই যে আমরা যে আজকে যে 100 টাকাটা নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। আর এই যে 5 বছর পরে যে 100 টাকাটা, সেই টাকাটা হচ্ছে ফিউচার ভ্যালু। এখন প্রশ্ন আসে যে 5 বছর পরে আমি যদি আজকে থেকে নিয়ে 100 টাকাই নিই, আবার কালকেও 100, আবার 5 বছর পরে 100 টাকা নিই, তাহলে এটার মধ্যে ভ্যালুটার পরিবর্তন হলো কোথায়? সো এই জন্য ফিউচার ভ্যালুর মধ্যে হচ্ছে একটা এক্সট্রা জিনিস অ্যাড করা হয়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইন্টারেস্ট, যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা, আই। সো এই আই বা ইন্টারেস্ট রেট এবং সময়, যেটা হচ্ছে এক্ষেত্রে হচ্ছে আমাদের 5 বছর। সো 5 বছর, এটার মাধ্যমে আমরা হচ্ছে ফিউচার ভ্যালুটা 100 টাকার কিন্তু একটু পরিবর্তন হয়ে যাবে। সো ব্যাংক বা অন্যান্য যেসব আর্থিক প্রতিষ্ঠান, তারা হচ্ছে এই কনসেপ্টটাকে ইউজ করে থাকে যে সময়ের সাথে সাথে তারা হচ্ছে অর্থের যে মূল্যটা আসলে বৃদ্ধি পাচ্ছে না, সেটাকে তারা হচ্ছে কভার আপ করার জন্য হচ্ছে একটা ইন্টারেস্ট অফার করে থাকে, যে সময়ের সাথে সাথে আপনার বর্তমানে যে টাকাটা আছে, অর্থাৎ আপনার এই 100 টাকা, সেটাকে বাড়িয়ে 100 সাথে হয়তো বা একটা ধরে নিই আপনার সাপোজ এক্সট্রা 80 টাকা অ্যাড করলো। সো এতে করে কি হয়ে গেল, টাকাটার পরিমাণ হচ্ছে আপনার হয়ে গেল কত? 180 টাকা। এখন আপনি যদি আপনার কোনো বন্ধুকে বলেন যে আমি তোকে 100 টাকা আজকে নিচ্ছি, এই 100 টাকা 5 বছর পরে তোকে 100 টাকা না, আমি তোকে হচ্ছে 180 টাকা দেবো, হি ইজ মোর লাইকলি টু টেক দ্যাট অফার, রাইট? সো এটাই হচ্ছে অর্থের প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, সোজা কথায় যদি বলি। তো আমরা এখানে সূত্রটা দেখতে পাচ্ছি, অর্থের প্রেজেন্ট ভ্যালু সূত্র হচ্ছে এফভি বা ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। সো এখানের মধ্যে হচ্ছে আমরা যদি আমাদের 5 বছরে 100 টাকা চিন্তা করে থাকি, ধরে নিই যে 180 টাকাই পাচ্ছি। সো এখানে তাহলে এফবি কত হচ্ছে আমাদের? 180 টাকা, রাইট? এবং এখানে আই এর মান আমরা হচ্ছে ধরে নিই, সাপোজ ইন্টারেস্ট রেট ধরে নিই, এটা হচ্ছে আপনার 10%, এবং এন এর মান দেওয়া আছে 5। সো এটা দিয়ে আমরা করলে হচ্ছে অর্থের বর্তমানে মূল্য কত সেটা বের হবে, হয়তো বা সেটা 100 থেকে কম হতে পারে, কারণ আমরা 180 টাকাটাকে হচ্ছে কাল্পনিক একটা দাম ধরে নিয়েছি। সেমভাবে আমরা যদি ফিউচার ভ্যালু অফ মানি ধরি, পিভি। সো পিভি আমাদের এখানে কত? আমাদের এখানে পিভি হচ্ছে আপনার 100 টাকা, রাইট? ইন্টু 1 প্লাস আই, এখানে আই আমরা ধরেছি কত? 10%। সো 10%কে আমরা যদি দশমিক ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে সেটা হয়ে যায় 0.10 এটা। আর এখানে পাওয়ার হিসেবে এন এর মান ধরছি আমরা 5। সো আমাদের মান যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু হিসেবে এসে যাবে। সো এই ছিল আমাদের টাইম ভ্যালু অফ মানে বেসিক কনসেপ্ট। এটার উপর ভিত্তি করে আমাদের অর্থের সময়মূল্য সম্পূর্ণটা তৈরি করা হয়ে থাকে। তারপর আমরা চলে যাই আমাদের দ্বিতীয় টপিকের মধ্যে। সো দ্বিতীয় টপিকের মধ্যে যেটা হচ্ছে ছাত্রছাত্রীরা সব থেকে বড় সমস্যা ফেস করে থাকে, সেটা হচ্ছে মিক্সড ক্যাশ ফ্লো বা মিশ্র নগদ প্রবাহ। সো মিশ্র নগদ প্রবাহ জিনিসটা হচ্ছে, ধরুন আপনার কাছে হচ্ছে সময় আছে 5 বছর। এখন 5 বছরে আপনি আপনার একটা বিজনেসের মধ্যে যে টাকাগুলো
বিনিয়োগ করছেন সেই বিনিয়োগের টাকাগুলোর পরিমাণ এক এক বছরে এক এক রকম। বাস্তব উদাহরণ আমরা যদি চিন্তা করে থাকি, সত্যিকার অর্থে কিন্তু এটাই ঘটে থাকে যে আজকে যে বিজনেসের মধ্যে আপনি টাকা দিচ্ছেন, ধরে নিয়ে এই বছর আপনি আপনার বিজনেসে টাকা দিলেন 10,000 টাকা, সামনের বছর আপনার বিজনেসে হয়তো আপনি আরেকটু বেশি টাকা দিতে পারেন, তারপর একটু বেশি টাকা দিতে পারেন। সেই টাকাটা দিয়ে মনে করি যে আপনি 5 বছর পরে আপনার বিজনেসের মধ্যে আসলে কত টাকা এসে দাঁড়াচ্ছে সেটা নিয়ে আপনি জানতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কারণ এক এক দিন কিন্তু আপনি এক এক রকম টাকা দিচ্ছেন। তো আমরা আগে যে সূত্রটা দেখলাম সেই সূত্রের মধ্যে আমরা কি দেখলাম যে একটা পরিমাণ টাকাই 100 টাকা, এটা দিয়ে আমাদের পুরো বিজনেসের প্রত্যেক বছর একই পরিমাণ টাকা আছে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু মিক্সড ক্যাশ ফ্লো নীতি এটার মধ্যে ধরা হয় যে টাকার পরিমাণ এক এক বছর এক এক রকম হতে পারে এবং এটাই বাস্তবে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা টাইম লাইন আঁকতে পারি, একটা টাইম লাইন, রাইট? সো এই টাইম লাইনের মধ্যে আমরা যেটা করব সেটাকে হচ্ছে আমরা আমাদের যে মেয়াদ দেওয়া আছে ধরে নিই হচ্ছে এখানে আমাদের মেয়াদ হচ্ছে 5 ইয়ার্স। সো 5 বছরের জন্য আমরা তখন এটাকে 5টা ভাগে ভাগ করবো, 1, 2, 3, 4 এবং 5। সো এটা হচ্ছে ইয়ার 1, এটা হচ্ছে ইয়ার 2, এটা হচ্ছে আপনার ইয়ার 3, এটা হচ্ছে ইয়ার 4 অ্যান্ড এটা হচ্ছে ইয়ার 5। ওকে, সো আর এটা হচ্ছে ধরে নিই 0, অর্থাৎ আজকে থেকে আমাদের হিসাব শুরু। ওকে, সরি ফর দ্যাট, আমি এটাকে ডিলিট করে দিই। এটা হবে হচ্ছে আমাদের 0। ওকে, সো 0। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে যখন প্রেজেন্ট ভ্যালু বের করতে বলবে, সো প্রেজেন্ট ভ্যালু বের করতে বললে আমাদেরকে অবশ্যই ফিউচার ভ্যালু দেওয়া থাকবে, আবার ফিউচার ভ্যালু বের করতে বললে আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া হয়ে থাকে। সো আমাদের কাছে ফিউচার ভ্যালুগুলো দেওয়া আছে। সো এটা হচ্ছে একটা ফিউচার ভ্যালু, এটা হচ্ছে একটা ফিউচার ভ্যালু, এটা হচ্ছে একটা ফিউচার ভ্যালু, এরকম করে অনন্তকাল পর্যন্ত n সংখ্যক সময় পর্যন্ত ফিউচার ভ্যালু। এখানে আমরা n এর মান কত ধরে নিয়েছি? 5, রাইট? সো 5 হচ্ছে আমাদের এখানে n এর মান। এখন আমরা চিন্তা করি যে ফিউচার ভ্যালু প্রথমটা যখন আসে আমরা টাকার বর্তমান মূল্য বের করতে যাচ্ছি। তো আমরা বলেছি কি এক এক বছর এক এক টাকা। সো এই ফিউচার ভ্যালুটা এই যে 1 এর মধ্যে আছে, এখানের মধ্যে যে ফিউচার ভ্যালু এটা হচ্ছে সেই ফিউচার ভ্যালু, এটা হচ্ছে FV1। তারপরে এই যে ফিউচার ভ্যালুটা, এই ফিউচার ভ্যালুটা হচ্ছে 2 বছরের মধ্যে যে মানটা সেটা। সো এটাকে আমরা বলতেছি FV2। তারপরে এটা যে ফিউচার ভ্যালু সেটা হচ্ছে আমাদের FV3, কারণ এটা হচ্ছে 3 বছরের থেকে ইন্টারেস্ট পেয়ে তারপরে ফিউচার ভ্যালুতে পরিণত হয়েছে। তারপরে এর করে হচ্ছে আমরা FV4 অ্যান্ড এটা হচ্ছে আমাদের কি FV5, রাইট? তো এখন আমাদেরকে যখন প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, এই যে ফিউচার ভ্যালু 1টা আছে এটা হচ্ছে 1 বছরের সুদ পেয়েছে সোজা ভাষায়। এই FV2 যেটা এটা হচ্ছে 2 বছরের সুদ পেয়েছে। এই যে FV3 এটা হচ্ছে 3 বছরের সুদ পেয়েছে। এই FV4 এটা হচ্ছে 4 বছরের সুদ পেয়েছে এবং এই যে FV5 এটা হচ্ছে 5 বছরের সুদ পেয়েছে। তো আমাকে যখন প্রত্যেকটা টাকা যেহেতু আলাদা আলাদা সময়ের জন্য সুদ পেয়েছে, কাজেই সেই টাকাগুলোর উপর প্রেজেন্ট ভ্যালুর পরিমাণটা আলাদা আলাদা হবে। সো যেহেতু FV1 1 বছর পর্যন্ত সুদ পেয়ে FV1 হয়েছে, কাজে এর প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে 1 বছর মেয়াদের জন্য ধরবো। দ্বিতীয় বছরে যে টাকাটা আছে সে আবার 2 বছর ধরে টিকে আছে, কাজে তার প্রেজেন্ট ভ্যালুটা বের করার জন্য আমার 2 বছর n ধরতে হবে। তৃতীয় টাকার জন্য n এর মান ধরতে হবে 3, 4 বছরের জন্য 4, 5 বছরের জন্য 5। সো এটার উপর ভিত্তি করে আমরা যদি এখন আমাদের এটা দেখাই, ওকে, সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তখন সেটা হচ্ছে FV1, এটা হচ্ছে FV2, এটা হচ্ছে FV3, FV4 and FV5। ওকে, সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানের মধ্যে যে FV1 এর মানটা সেই মানটা এখানে দেব, দেন 1। এখানে FV2 এর যে মানটা সেটা এখানে দেবো, এখানে হচ্ছে n এর মান হবে 2। এখানে যে FV3 এর মানটা দেবো সেখানে হচ্ছে n এর মান হবে 3। এভাবে করে যাব। এতে করে হচ্ছে আমরা যেটা হচ্ছে আমরা হচ্ছে বুঝতে পারতেছি আমাদের কোন টাকার সুদের পরিমাণটা কতটুকু। সো সাধারণত যেটা হচ্ছে শেখানো হয়ে থাকে যে প্রেজেন্ট ভ্যালু হলে সবসময় প্রথম বছর থেকে শুরু করা হবে, ফিউচার ভ্যালু হলে শেষ বছর থেকে শুরু করা হবে। বাট জিনিসটা কিভাবে হচ্ছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নিজেই বুঝতে পারবো যে কোন টাকার জন্য আমাদেরকে n এর মান কোনটা ধরতে হবে। তো আমরা এখানে বুঝতেই পারতেছি যে FV1টার মান 1, n এর মান 1 ধরা হচ্ছে, কারণ হচ্ছে FV1 এর টাকাটা আমাদের
1 বছর পরিমাণ সুদ পেয়েছে। FB2 এর মধ্যে n এর মান 2 ধরা হচ্ছে, কারণ আমাদের FB2 এর যে টাকাটা আছে সেটা 2 বছর সুদ পেয়েছে। আবার যখন আমরা FB3 এর কথা চিন্তা করতেছি, তখন হচ্ছে সে 3 বছর সুদ পেয়েছে, কাজেই n এর মানটা ওর জন্য 3 হচ্ছে। 4 এর জন্য 4 বছর পাচ্ছে, কাজে তার সুদের পরিমাণ 4 হচ্ছে। 5 এর জন্য হচ্ছে তার সুদের পরিমাণ 5 হচ্ছে। সিম্পল। সো এভাবে হচ্ছে আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারি। সো সেম ওয়েতে আমরা ফিউচার ভ্যালুর কথা যদি চিন্তা করি, এখন আমরা চিন্তা করি যে ফিউচার ভ্যালু। সো এখানের মধ্যে আমরা সেম 1 2 3 4 5, সো আমি এখানের মধ্যে 1 2 3 4 5 লিখছি না। এখানের মধ্যে যদি আমরা চিন্তা করি সেম ওয়েতে, যে আমাকে এখন বলতেছে টাকাগুলোর ফিউচার ভ্যালু। সো এখানের মধ্যে ধরি আমরা, এখানে আছে আপনার 100 টাকা, এখানে ধরি 120 টাকা, এখানে ধরি 150 টাকা, এখানে ধরি 160, এখানে ধরি আমাদের 200, রাইট। সো প্রথম বছর যে টাকাটা দেয়া হলো সেটা হচ্ছে ধরে নিয়ে হচ্ছে 100 টাকা। এখন এখানে একটা জিনিস খেয়াল করুন যে এটা কিন্তু 0 ধরেছি আমরা। সো টাকাটা যদি আমাদের এখানে দেয়া হয় তাহলে হচ্ছে টাকাটা আমাদের 100 টাকা হচ্ছে। তো টাকাটা যদি এখানে না দিয়ে আমরা যদি টাকাটা যদি এখানে দিতাম, ধরুন এখানে আমরা 100 টাকা দিলাম, তাহলে কিন্তু টাকাটা হচ্ছে 1 বছরের ধরে সুদ পেত। কিন্তু যেহেতু টাকাটা আমরা এখানে লিখেছি, এখানে না লিখে, কাজে টাকাটা কিন্তু এখানের মধ্যে কোনো সুদ পাইনি, রাইট। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় বছরে যাব। দ্বিতীয় বছরের টাকাটা যদি চিন্তা করি, আমরা টাকাটা যখন থেকে দিয়েছি তখন থেকে কিন্তু আমরা সুদের হিসাব করা শুরু করব। সো যেহেতু টাকাটা আমরা এখানে দেওয়া শুরু করেছি, এই টাকাটা 1 বছর শেষে আসছে। 1 বছর শেষে আসার কারণে কিন্তু এই টাকাটা তখন সুদ পাচ্ছে না। সো এর জন্য সুদের পরিমাণটা হবে 0। এই n এর মান এর জন্য এখানে হবে 0। তারপর হচ্ছে আমরা যখন 120-এ যাব, সে হচ্ছে কত 1 বছরের জন্য সুদ পেয়েছে। যদি আমরা দ্বিতীয় বছরে দিচ্ছি, কিন্তু যেহেতু আমাদের হিসাবটা শুরু হয়েছে 1 বছর শেষ হওয়ার পর থেকে, তাই আমরা এখানের মধ্যে হচ্ছে এর মান হচ্ছে n এর মান হবে 1, এর জন্য n এর মান হবে 2, এর জন্য n এর মান হবে 3, আর এই পঞ্চম বছরের জন্য হবে n এর মান 4। সো এটা হচ্ছে যখন হচ্ছে আমরা বছরের শেষে টাকাটা পরিশোধ করছি। কিন্তু যখন আমরা বছরের শুরুতে টাকা পরিশোধ করছি, অর্থাৎ 0 থেকে দিচ্ছি, তখন কিন্তু n এর মান এখানের জন্য 1, এর জন্য 2, এর জন্য 3, এর জন্য 4, অ্যান্ড এর জন্য 5। সো আমরা যদি বেসিকভাবে চিন্তা করি, টাকা সবসময় হচ্ছে বছরের মেয়াদের শুরুতেই দেওয়া হয়ে থাকে মেইন স্ট্রিম ক্ষেত্রে, বাট কখনো কখনো হচ্ছে টাকার পরিমাণ মেয়াদের শুরুতে না দিয়ে মেয়াদের শেষে দেওয়া হয়ে থাকে। সেটা খুবই অ্যাডভান্স লেভেলে সাধারণত করা হয়ে থাকে। সো নর্মালি হচ্ছে আমরা চিন্তা করে রাখবো, যখন আমাদের প্রেজেন্ট ভ্যালু বলবে তখন হচ্ছে আমরা শুরু করব হচ্ছে আপনাদের 1 2 3 4 5 এভাবে। আর যখন হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু দেবে তখন হচ্ছে আমরা শেষ থেকে চিন্তা করব, যে 5 মনে করি মেয়াদ 5 বছর দেওয়া আছে, তাহলে 5 4 3 2 1। সোজা কথা, প্রেজেন্ট ভ্যালু বললে আমরা প্রেজেন্ট থেকে মেয়াদ গোনা শুরু করব, আর ফিউচার ভ্যালু বললে ফিউচার থেকে মেয়াদ গোনা শুরু করব। দেন এই হচ্ছে আমাদের মিক্সড ক্যাশ ফ্লো। সো আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে তখন যখন হচ্ছে আমাদেরকে হচ্ছে একাধিক অ্যামাউন্টের টাকা দেওয়া থাকবে। কিন্তু যদি টাকার অ্যামাউন্ট সেম থেকে থাকে, যেমন এখানে আমরা দেখালাম যে 100 টাকায় প্রত্যেক বছর, তাহলে হচ্ছে আমাদের সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই। ক্লিয়ার? তো এবার আমরা আসি হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। সিম্পল ইন্টারেস্ট জিনিসটা হচ্ছে খুবই সোজা কথা। সিম্পল ইন্টারেস্ট, ইটস কল্ড সিম্পল ইন্টারেস্ট বিকজ ইট ইজ রিয়েলি সিম্পল। এখানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে একটা মূলধন থাকে, একটা ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকে, এবং থাকে একটা নাম্বার অফ ইয়ার্স। সো আমাদের ধরি মূলধনের পরিমাণ হচ্ছে আপনার 100 টাকা। 100 টাকা গুণ ধরি ইন্টারেস্টের পরিমাণ আছে আমাদের 10%, আর ধরি আমাদের n এর মান আছে 5 বছর। তো সিম্পল ইন্টারেস্টে ধরা হয় প্রত্যেক বছর যে ইন্টারেস্টের পরিমাণটা প্রত্যেক বছর সেম থাকবে। সো প্রথম বছর ধরি ইয়ার 1-এ যদি আমাদেরকে ইন্টারেস্ট দেওয়া হয় 100 টাকা, 10% কত 10 টাকা, তাহলে দ্বিতীয় বছরে আমাদের ইন্টারেস্টের পরিমাণ হবে 10 টাকা, তৃতীয় বছরে আমাদের ইন্টারেস্টের পরিমাণ হবে 10 টাকা, চতুর্থ বছরে আমাদের ইন্টারেস্টের পরিমাণ হবে 10 টাকা, পঞ্চম বছরে আমাদের ইন্টারেস্টের পরিমাণ হবে 10 টাকা। সো আমাদের এই 5 বছর ধরে প্রত্যেক বছরে আমরা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা অ্যান্ড 10 টাকা এভাবে আমরা হচ্ছে ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারেস্টের পরিমাণের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র বছরের সাথে আমাদের ইন্টারেস্টের পরিমাণটা গুণ করে দিলে 5 10-এ আমাদের 50 টাকা, এবং এর সাথে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট যোগ করে দিলে আমাদের ইন্টারেস্টের পরিমাণ কত দাঁড়ায় 150 টাকা। এই হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। সহজ ভাষায় আমাদের থাকবে একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট টাকা, যেটা হচ্ছে আমাদের এখানে 100,
একটা ইন্টারেস্ট রেট থাকবে যেটা হচ্ছে আমাদের এখানে 10%, একটা মেয়াদ থাকবে যেটা হচ্ছে আমাদের এখানে 5 বছর। সো সিম্পল অ্যাজ দ্যাট। এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ইন্টারেস্টের টোটাল অ্যামাউন্টটা বের করে ফেলতে পারি। তো এখানে আমাদেরকে যদি বলা যায় সিম্পল ইন্টারেস্টের পরিমাণ কত, তাহলে সিম্পল ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে সহজ ভাষায় এদের যোগফল, আর কিছুই না, সমান সমান 50 টাকা। আপনাকে যদি বলা হয় যে ইন্টারেস্টের পরিমাণটা বের করা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে, একটুগুলো মুছে দিই, আপনাকে যেটা করতে হবে সহজ ভাষায় সেটা হচ্ছে পি ইন্টু, সরি ফর দ্যাট, পি আই এন এর গুণফল থেকে আমি হচ্ছে শুধু পিটা বাদ দিয়ে দেব। সো আমাদের পিআইএন এর মান কত এসেছিল? 150 টাকা। এটা থেকে আমি যদি পিটা বাদ দিই কত থাকে? পি এর মান কত আমরা জানি 100, তাহলে আমার টোটাল ইন্টারেস্টের পরিমাণ কত আসলো? 50 টাকা। আমরা এখানের মধ্যে ইন্টারেস্টগুলো যোগ করলে যেটা পাচ্ছি এখানে মধ্যে সেটা পাচ্ছি। সো হতে পারে আমার ইন্টারেস্টের পরিমাণ বছরের পরিমাণ অনেক বেশি, 20 বছর, 30 বছর, 40 বছর। তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র পিআইএন দিয়ে গুণ করে সেখান থেকে যদি পিটা মাইনাস করে দিই তাহলে আমার এখানের মধ্যে সিম্পল ইন্টারেস্টের পরিমাণটা বের হয়ে আসতেছে। ক্লিয়ার? এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বের করার পদ্ধতি। কিন্তু সত্যিকার অর্থে কোনো কোম্পানি, কোনো প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে এই ধরনের কম্পাউন্ড ইন্টারেস্টের এই ধরনের সুবিধা, কম্পাউন্ড ইন্টারেস্ট নর্মালি ব্যবহার করা হয়ে থাকে, সিম্পল ইন্টারেস্ট ফলো করা হয় না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে নর্মালি হচ্ছে আমাদের ফিনান্সের মধ্যে আমরা শিখে থাকি এবং এটা আমরা অ্যাপ্লাই করে থাকবো। তো এখানের মধ্যে ধরা হয় যে আমাদের টাকার যে পরিমাণটা সেটা একই থাকে, সুদের পরিমাণটা একই থাকে, কিন্তু তারা যেটা করে যে প্রত্যেক বছর যে টাকাটা থাকে, সো আমাদের যদি এই বছর 100 টাকা থাকে, ইন্টারেস্টের পরিমাণ যদি থাকে 10%, আর মেয়াদের পরিমাণ যদি থাকে 5 বছর, সো তারা ধরে 100 টাকার 10% সুদ হলে হয় কত? 100 টাকা 10% সুদ হচ্ছে 10 টাকা। সো তারা হচ্ছে 100 টাকার সঙ্গে 110 টাকা যোগ করে। সো প্রথম বছর থাকে হচ্ছে আমাদের 100 টাকা, দ্বিতীয় বছর যখন সুদ ধরা হবে তখন সেই সুদটা ধরা হবে হচ্ছে 110 টাকার উপরে, তৃতীয় বছর যখন সুদ ধরা হবে তখন হচ্ছে 110 টাকা 10% যোগ করে সেটা দিয়ে সুদ আসলটা মিলে করা হবে 121 টাকার উপরে, তৃতীয় বছরে সেটার সাথে 121-এর 10% গুণ করে সেইটার সাথে 121-এর সাথে যোগ করে সেটার উপর আমাদের নতুন একটা অ্যামাউন্ট ধরে নিই, কত 142, আই থিঙ্ক, আই এম নট শিওর অ্যাবাউট দ্য অ্যামাউন্ট। তো 142 হতে পারে। তো 142-এর উপর, তো পঞ্চম বছরে যখন আমরা আবার সুদ আসল বের করবো তখন আমরা 142-এর 10% বের করবো, সেইটা দিয়ে গুণ করবো। সো এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা ধরা হয় যে আগের বছর সুদের টাকা আসলের সাথে যোগ করে যে সুদ আসল টাকাটা দাঁড়িয়েছে সেটা দিয়ে হচ্ছে আমরা পরবর্তী বছরের জন্য সুদের পরিমাণ বের করব। সো প্রথম বছরে সুদ ছিল 10 টাকা, দ্বিতীয় বছরে সেই সুদের পরিমাণটা গিয়ে দাঁড়িয়েছে আমাদের 11 টাকা, তৃতীয় বছরে সেই সুদের পরিমাণটা গিয়ে দাঁড়িয়েছে 12 টাকা 10 পয়সা। তো দেখতে পাচ্ছেন আমাদের সুদের পরিমাণটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং এই পরিমাণটা চেঞ্জ হওয়ার ফলে হচ্ছে প্রত্যেক বছর আমাদের পি এর মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। পি এর মানটা কিন্তু প্রত্যেক বছর 100 নাই, 100 প্রথমবারে ছিল, দ্বিতীয়বারে গিয়ে পি এর মান হয়ে গেছে 110, তৃতীয়বারে পি এর মান হয়ে গেছে 121, চতুর্থবারে পি এর মান হয়ে গেছে কত? 121-এর সাথে 12 যোগ করলে সরি এটা হবে 133, সরি ফর দ্যাট, 133। সো আমাদের পি এর মানটা পরিবর্তনের ক্ষেত্রে এখানে সুদের একটা এফেক্ট থাকে। সো এই জন্য হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টটা একটু কম্পাউন্ড লেভেলে হয়ে থাকে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের মধ্যে সেই জিনিসটা অ্যাপ্লাই করা হয়ে থাকে, এবং আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র ব্যবহার করে হচ্ছে ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক করে থাকবো। সো আজকে বেসিক হিসেবে আমি এতটুকু আলোচনা করছি। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত আজকে এখানেই এতটুকুই থাকবে। ধন্যবাদ।